এভরিওয়ান, তাহলে আজকে আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই ফেভারিট স্টুডেন্ট তাদের জন্য আজকে আমরা একটা স্পেশাল চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে পরিপাক আর শ্বসন। তাহলে এই চ্যাপ্টারটা আগের দিনও আমরা পড়েছিলাম, আজকে আমরা তার পরবর্তী পার্ট থেকে এই চ্যাপ্টারটাকে ফুল কমপ্লিট করব। আজকে কিন্তু আমরা অনেকটা জিনিস পড়ে নেবো এই চ্যাপ্টারের মধ্যে। চলো কোন কোন সেই বিষয়গুলো সেগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করি। আর এই চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের পরিপাক আর শ্বসন। এই চ্যাপ্টারটার জন্য আমাদের একাদশ শ্রেণীর কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে আমরা বোর্ড লেভেলে একটা কোশ্চেন 100% পাবো, 100%। ক্লিয়ার? মানে আমরা কোশ্চেন পাবোই পাবো এই চ্যাপ্টারটা থেকে। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের ক্লাস 11 এর কোন কোন সিলেবাস আছে, টপিক আছে, এর হচ্ছে ভূমিকা, তারপর হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সংগঠন এবং তার কাজ, পরিপাককারী উৎসেচক তার ভূমিকা, হরমোনের ভূমিকা, ক্রমসংকোচন এবং খণ্ডীভবন, পরিপাক ও শোষণ এবং কার্বোহাইড্রেট, সবার একটা তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তাদের পরিপাক এবং শোষণ এবং তাদের আত্তীকরণ। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা ক্যালোরির পরিমাণ, এটা 1 মার্কস এর কোশ্চেন আসে। নিঃসরণ বা ইজেশন যে প্রসেসটা, তার সংজ্ঞা এবং তার পদ্ধতি, আর পরিপাক সংক্রান্ত কয়েকটা আমাদের অসুবিধা সংগ্রহ। এই অসুবিধা সংগ্রহগুলো কিন্তু আমাদের খুব ভালো একটা কোশ্চেন আসার জায়গা। ওকে, কারণ দেখবে আমি তোমাকে পরের দিন পরীক্ষাতেও টিকা লিখতে দেবো এই ধরনের বিভিন্ন রোগ সংগ্রহ, সেইগুলোকে নিয়ে। আর আমি তোমাদের এই নোটটাও পাঠিয়ে দেবো তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে দেখো তোমাদের জন্য তো বলেছিলাম একটা নোটস তৈরি করবে নিজেরা, আর একটা তোমরা কি করবে, টিভি নাম্বার দেওয়া বইটা পড়বে, তাহলে তোমাদের একটা বুঝতে সুবিধা হবে তোমাদের কতখানি পড়তে হবে। ওকে, তাহলে দেখো আমরা এক সেকেন্ড আমি পেনটা অন করে নিই। তাহলে দেখো আমরা আগের দিন যেটা পড়েছিলাম আমাদের সিলেবাসে যেটা ছিল সেই টপিক ওয়াইজ যদি আমরা বলি, দেখো আমরা আগের দিন পড়েছিলাম কতখানি, আমরা পড়ে নিয়েছিলাম আমাদের ভূমিকা সম্বন্ধে পড়েছিলাম আর মানুষের পৌষ্টিকতন্ত্রের সংগঠন এবং কাজ। তাহলে আজকে আমরা একটু বেশি পার্টটা পড়বো, রাইট? ক্লাস 11 বুঝতে পারছো, একটু আস্তে আস্তে আমাদের ভালো গতিতে এগোতে হবে। আমরা আগের দিন দেখেছিলাম আমরা পরিপাক, যেখানে আমরা যে খাদ্যবস্তুগুলো গ্রহণ করি, খাই না, সেই খাদ্যবস্তুগুলো একটু জটিল প্রকৃতির, সেগুলো আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে না। তখন কি করতে হবে, সেগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করতে হবে। সেটাই হচ্ছে আমাদের পরিপাক, যার মাধ্যমে আমরা ওই খাদ্যবস্তুগুলোকে রক্তের মধ্যে শোষণ করতে পারি। আমরা খাদ্য হিসাবে মূল তাদেরকে চিনি, শর্করাকে চিনি, ফ্যাট চিনি, প্রোটিন চিনি, ভিটামিন চিনি, খনিজ পদার্থ চিনি, জলকেও আমরা কিন্তু একটা খাদ্যের মধ্যেই ধরতে পারি। কিন্তু শর্করা, প্রোটিন এবং ফ্যাটকে তাদের পরিপাক দরকার হয়, কিন্তু ভিটামিন এবং খনিজ পদার্থের পরিপাক দরকার হয় না। তাদেরকে আমরা এমনি খেয়ে নিতে পারি, খেয়ে নিলে ওরা আমাদের উইদাউট ডাইজেশন, উইদাউট পরিপাক, তারা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে যেতে পারে। শর্করা, প্রোটিন, ফ্যাটকে কি দরকার? দরকার তোমার পরিপাক করা। এবার পরিপাক করবার জন্য আমাদের বডিতে আছে একটা স্পেশাল তন্ত্র, যেটাকে আমরা পৌষ্টিক তন্ত্র বলছি, যেটাকে আমি কি বলছি, ডাইজেস্টিভ সিস্টেম। এর মধ্যে না দুটো মূল পার্ট আছে, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। এই যে পরিপাক পৌষ্টিক নালীর কথা বলছি আমি, এই পৌষ্টিক নালীর মধ্যে কোথা দিয়ে শুরু হচ্ছে? মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে আমরা আগের দিন ডিসকাস করছিলাম না, লালা গ্রন্থি আছে, দাঁত আছে এবং জিভ বা জিহ্বা আছে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, আমরা আগের দিন পড়েছিলাম। তারপরে পার্টটাকে আমরা কি বলেছিলাম? গলবিল বলছিলাম, গলবিল। তারপর এই যে নালী বিশেষ অংশটাকে, এটাকে আমরা কি বলছি? গ্রাস নালী বা খাদ্য নালীও বলতে পারি। তারপর আমরা কি দেখেছিলাম? পাকস্থলী, তার তিনটে অংশ দেখেছিলাম, যেখান থেকে উৎসেচকের সহায়তায় এখানে খাদ্যবস্তু পরিপাক হয়। ক্ষুদ্রান্ত, যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলছিলাম, এটা একটা দীর্ঘ, একটা সরু এবং ভাঁজযুক্ত কয়েলযুক্ত নালী বিশেষ, নল বিশেষ বলতে পারি, যার আবার বিভিন্ন অংশগুলো আছে, ডিওডেনাম আছে, জেজুনাম আছে, ইলিয়াম আছে।
এই ক্ষুদ্রান্ত আমাদের অনেক কাজ করে, আমাদের পরিপাকে অংশগ্রহণ করে, আমাদের খাদ্যবস্তুগুলো ফাইনালি পরিপাক হয়ে গেলে সেগুলোকে রক্তের মধ্যে শোষণ করাতে সহায়তা করে এবং অপাচ্য খাদ্যবস্তুগুলোকে বৃহদান্তের মধ্যে সরিয়ে দিতে, ক্ষরণ করতে। ক্ষুদ্রান্ত কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একে সঠিকভাবে তোমায় রাখতে হবে, নাহলে হাজার ঝামেলা তোমার। আর বুঝতে পারছো, পেটের গোলমাল, ডাইজেস্টিভ সিস্টেমের গোলমাল হলে সবকিছুই আর ভালো লাগবে না, তাই তো? আর কোলন, এই কোলনে অনেকের না প্রবলেম থাকে, কেন বলতো? সঠিকভাবে তারা জল খায় না। সঠিক একটা পদ্ধতি আছে যে আমাদের মল মল মানে অপাচ্য খাদ্যগুলো, এটা তুমি আমাদের দেহ থেকে বহিষ্করণ করতে হবে, তার জন্য জল খেতে হবে সঠিকভাবে। এবং শুধু জল নয়, এমন কিছু খাদ্য খেতে হবে যাতে তোমার বৃহদান্ডটা সঠিক থাকে। বেশি তেল জাতীয় খাবার বেশি খাওয়া ঠিক নয়, তোমরা তো এগুলো অলরেডি জানো অনেকটা, তাই না? দেখো এই পুরো ডাইজেস্টিভ সিস্টেম তুমি যদি ভালো রাখতে পারো, সেটা একটা বলতে পারো আর্ট, হয় না? একটা শিল্প। এই ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখাটাও একটা, তুমি কি ধরনের খাবার খাবে সবসময় মনে রাখতে হবে, এটা বাবা একটা কমপ্লিকেটেড সিস্টেম। যাকে উল্টোপাল্টা খেয়ে নিলে, তাকে ফালতু ঝামেলার মধ্যে ফেলে দিলে কিন্তু তুমি নিজেই ঝামেলার মধ্যে ফেলে যাবে, তাই না? ভাবো না, লুজ মোশন হচ্ছে তোমার, ভাল লাগবে তখন কিছু করতে? ভাল লাগবে না, তাই না? তাহলে একটু ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকঠাক রাখতে হবে, কার্বোহাইড্রেট খেতে হবে, প্রোটিন খেতে হবে, সবকিছুই খেতে হবে, কিন্তু সেটা একটা পরিমিত ভাবে, মানে সঠিক তাদের অ্যামাউন্টটা সঠিক হতে হবে। তুমি একটা বিয়ে বাড়ি গেছো, বিয়ে বাড়ি গিয়ে যা পেরেছো খেয়ে নিয়েছো, রাত্রিতে কি হবে তখন? বমি হয়ে যাবে, ভমিটিং। ভাল লাগবে তখন? ভাল লাগবে না, কিন্তু অনেকে লোভে পড়ে খেয়ে নেয়, তাই না? তাহলে এই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু আমাদের মানুষের জন্য ইম্পর্টেন্ট। এরপর মলাশয় দেখেছিলাম। আর দেখো, এই যে লালা গ্রন্থির কথা বলছিলাম, এই লালা গ্রন্থি আমাদের এই মুখগহ্বরে এখানে আছে। এরা 3 জোড়া এই ধরনের লালা গ্রন্থি আছে। কি কি সেগুলোকে? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবল্যাঙ্গুয়াল। তুমি এই অংশে সেগুলোকে তুমি দেখতেও পাচ্ছ। এরা কি কাজ করে? এরা লালা রস খরিত করে। এই লালা রসগুলো আমাদের খাদ্যবস্তুকে চিবোতে এবং মেনলি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তুগুলোকে পরিপাকে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রোটিন পরিপাকে নেয় না, কারণ এখানে ওই প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলো থাকে না। আর দেখো, পাকস্থলীর গ্রন্থি, মানে আমাদের যে পাকস্থলী, সেখান থেকেও কিছু ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? পাচক রস ক্ষরণ হয়। এই যে আন্তরিক গ্রন্থি, আন্তরিক মানে কি বলতো? ক্ষুদ্রান্ত, সেই তার গাত্র থেকে কিছু ক্ষরণ হয়, সেটাই হচ্ছে আন্তরিক রস, যার মধ্যে আবার বিভিন্ন প্রকার উৎসেচক আছে। যকৃৎ, যেটাকে তুমি বলছো লিভার, দেহের সব থেকে বড় গ্রন্থি, এরা পিত্ত রস ক্ষরণ করে, যেটা তোমার ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে পরিপাক করতে গুরুত্বপূর্ণ অংশ ভূমিকা নেয়। এছাড়া তোমার বাড়িতে অগ্নাশয় গ্রন্থি আছে, এই যে এখানটা আছে, দেখো অগ্নাশয় গ্রন্থিটা। এই অগ্নাশয় গ্রন্থিটাকে আমরা একটা বিশ্ব গ্রন্থি বলি। এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন, মানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো ফাংশনই সে করে, রাইট? এখান থেকে যে তোমার অগ্নাশয় রস নিঃসৃত হয়, তার মধ্যে কার্বোহাইড্রেট পরিপাককারী, প্রোটিন পরিপাককারী, ফ্যাট পরিপাককারী সব ধরনের উৎসেচক আছে। অগ্নাশয়কেও ভালো রাখতে হবে, নাহলেও মুশকিল, সবাইকে ভালো রাখতে হবে, তাই না? তাহলে আমরা এই চ্যাপ্টার দিয়ে শুধু কোশ্চেন অ্যান্সার শিখছি তা নয়, তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। যদি শরীরই না ভালো থাকলে পড়াশোনা শুরু করবে না। তাহলে এই একটা আমি তোমার টপিক বলছি, দেখো তোমাদের বই থেকে, যাতে তোমাদের সুবিধা হয় একটু, তোমরা এটাকে একটু চার্ট করেই মনে রাখবে। এটাকে প্যারাগ্রাফ ওয়াইজ পড়লে তুমি মনে রাখতে পারবে না। সেই জন্য এই চার্টটা আমি তোমাকে একটু ইজি করে দিয়ে দিয়েছি, এবং আছেও তোমার বইতে। আমরা পরিপাককারী কিছু উৎসেচকের কথা বলি। দেখো, উৎসেচক গুলো কি করে? পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার আমাদের যে পরিপাক তন্ত্র, তার বিভিন্ন অংশ থেকে এই ধরনের উৎসেচক গুলো খরিত হয়। যেমন আমি প্রথমটা তোমাকে বলছি, সেটা হচ্ছে আমাদের মুখগহ্বর। মুখগহ্বর থেকে কি খরিত হয়? লালা রস খরিত হয়।
লালারসের মধ্যে মেন কোন এনজাইম বা উৎসেচক আছে? টায়ালিন। ও কার উপর কাজ করে? শ্বেতসার বা স্টার্চের উপর। তাকে কিসে ভেঙে দেয়? মল্টোজে ভেঙে দেয়। তোমরা এইটা এইভাবে পড়লে, কিন্তু লেখার সময় কিভাবে লিখবে তোমাকে মনে রাখতে হবে কি? দেখো, মনে করো সাপোজ তুমি লিখলে এখানে স্টার্চ, স্টার্চ লিখলে তার সঙ্গে এরকম একটা অ্যারো দেবে, অ্যারো দিয়ে কি লিখলে? এখানে মল্টোজ। মল্টোজ তার এইখানে তুমি দিয়ে দেবে এখানে টায়ালিন। এইভাবে তোমাকে রিঅ্যাকশন গুলো লিখতে শিখতে হবে। এটা হচ্ছে আমাদের মুখগহ্বরের ক্ষেত্রে হচ্ছে। এবার দেখো আমাদের পাকস্থলীর মধ্যে কি হয়? পাকস্থলী থেকে কি রস নিঃসৃত হয়? পাচক রস নিঃসৃত হয়, যার মধ্যে কি কি উৎসেচক আছে? মেইন যে উৎসেচক সেটা হচ্ছে পেপসিন। এছাড়া খুব কম পরিমাণে তৈরি হয় তোমার লাইপেজ। দেখো, তুমি যে প্রোটিন খাও না, খাও তো মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যে প্রোটিন থাকে, সেটা তোমার পাকস্থলীর মধ্যে গিয়ে কিন্তু মূলত পরিপাক হয়। পেপসিন যেটা প্রোটিনের উপর কাজ করে পেপটোনে তাকে কনভার্সন করে। এবার চলে আসে তোমার ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে কোন কোন রস আসে? একটা তোমার অগ্নাশয় থেকে একটা রস এসে মিশ্রিত হয় ডিওডেনামের মধ্যে। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমি বলছি অগ্নাশয় রস। অগ্নাশয় রসের মধ্যে দেখো কত বিভিন্ন প্রকারের উৎসেচক আছে। একটা হচ্ছে অ্যামাইলেজ। সবসময় মনে রাখবে এই অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। সেজন্য এটা শ্বেতসারের ওপর, মানে বহু শর্করার ওপর কাজ করে ওকে মল্টোজ কনভার্ট করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, নিউক্লিয়েজ, লাইপেজ, এগুলো হচ্ছে বিভিন্ন উৎসেচক যেটা তুমি অগ্নাশয় রস থেকে পাও। আর প্রত্যেকটা উৎসেচক নির্দিষ্ট বিক্রিয়ক বা সাবস্ট্রেটের উপর কাজ করে। যেমন লাইপেজ সবসময় লিপিডস বা স্নেহ পদার্থ যেটা লিপিডস তার উপর কাজ করে। লিপিডস যখন ভেঙে যায় তখন কি তৈরি করে? দেখো, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল তৈরি করে। আমরা যে প্রোটিন খাই সেই প্রোটিনটা বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরা ভেঙে কিসে কনভার্ট করে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্সন করে। তাহলে অগ্নাশয় কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? অগ্নাশয় যদি ঠিক মতো না কাজ করে তাহলে কিন্তু ডাইজেশন হবে না। এবার আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত তো এই ধরনের একটা সেই পাইপের মতো অংশ দেখছিলাম না? এই পাইপের মতো অংশটা এর যে মনে করো গাত্র, ভেতরের গাত্র, সেখান থেকে আবার কিছু রস নিঃসৃত হচ্ছে, যেটাকে আমি কি বলছি? ক্ষুদ্রান্তের মধ্যে আন্তরিক রস। অন্ত্র থেকে নিঃসৃত হচ্ছে বলে। এর মধ্যে আবার কত উৎসেচক আছে দেখো, যেটা হচ্ছে তোমার আলফা ডেক্সট্রিজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, ল্যাপসিন, নিউক্লিয়েজ। দেখো, তুমি সবগুলো যদি মনে রাখতে না পারো, অন্তত একটা কার্বোহাইড্রেটের জন্য, একটা প্রোটিনের জন্য, একটা নিউক্লিক অ্যাসিডের জন্য তিনটা মনে রাখো অন্তত। ক্লিয়ার? মানে তুমি হয়তো মল্টেজ মনে রাখো, আর একটা তুমি মনে রাখো সাপোজ ইরেপসিন মনে রাখো, আর একটা নিউক্লিয়েজ মনে রাখো, তিনটে মনে রাখো। বুঝতে পারবে তো? আর আমাদের যকৃৎ থেকে, লিভার, যকৃৎ, এখান থেকে পিত্ত নিঃসৃত হয়। পিত্তর মধ্যে কি কি আছে? পিত্ত কিন্তু দেখো, পিত্তর মধ্যে কিন্তু কোনো উৎসেচক নেই, কিন্তু দেখো এখানে নেই, দেখতে পাচ্ছ? মানে পিত্তর মধ্যে কোনো উৎসেচক থাকে না। কি থাকে? পিত্তর মধ্যে মেন পিত্ত লবণ আর পিত্ত রঞ্জক থাকে, ওই বিলিরুবিন, বিলিভার্ডিন, যারা ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর উপর বিক্রিয়া করে তাকে কি করে বলতো? ফ্যাট জাতীয় খাদ্যবস্তুগুলোকে এমন ভাবে ভেঙে টুকরো টুকরো করে দেয় যাতে তার উপর লাইপেজ উৎসেচক ভালোভাবে কাজ করতে পারে। ক্লিয়ার? তাহলে এই চারটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যার মাধ্যম দিয়ে আমি তোমাকে পরিপাককারী বিভিন্ন উৎসেচক এবং তার
ভূমিকাগুলো, তারা কোন কোন খাদ্যবস্তুকে বিক্রিয়ককে ভেঙে প্রোডাক্ট তৈরি করে, সেটা তোমাকে মনে রাখতে শেখালাম। আর তোমার কোশ্চেনটা যেমন ভাবে আসবে তুমি ঠিক সেইভাবে লিখে দেবে। ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর এবার টেকনিকটা আস্তে আস্তে বুঝতে পারছো তো? এখানে ওই মুখস্থ করলে তুমি কিন্তু পারবে না, তোমার জিনিসটা বুঝতে হবে, তারপর কিছু টার্ম মুখস্থ করতে হবে। কিন্তু অনলি মুখস্থ হলে ট্রেনের মতো হবে না, তুমি পুরো গন্ডগোল করে ফেলবে পরীক্ষার হলে। খুব সোজা বায়োলজিটা, একটু বললেই হবে, মনে থেকে যাবে সব জিনিস। হয়তো নামগুলো দেখে তোমার মনে হচ্ছে এখন মানে একদম ইজি গো, মানে খুব সোজা। চলো এবার নেক্সট টপিকটায় যাই। পরিপাকে শুধুমাত্র কিছু উৎসেচক নয়, পরিপাকে কিছু হরমোনও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কি কি নাম সেই হরমোনগুলো? তোমাকে তিনটে নাম আমি শেখাচ্ছি, এই তিনটে মনে রাখো। এগুলো কিন্তু হরমোন, উৎসেচক নয়। কি কি সেগুলো? একটা হচ্ছে গ্যাস্ট্রিন, আর একটা হচ্ছে কোলিওসিস্টোকাইনিন, আর একটা হচ্ছে সিক্রেটিন। এবার মধ্যে দেখো আমি তোমাকে গ্যাস্ট্রিনের কথা বলি। গ্যাস্ট্রিন কোথা থেকে তৈরি হয়? পাকস্থলীর পাইলোরিক গ্রন্থি আছে, জানো তো? সেই পাকস্থলীকে করতে হচ্ছে। কাজটা কি করছে? কাজ করছে পাকস্থলীর বিভিন্ন উৎসেচক গুলোকে উদ্দীপিত করতে সহায়তা করছে। দেখো, উৎসেচককে আবার উদ্দীপিত করতে হচ্ছে, তাহলে সে কাজ করতে পারছে না। বুঝতে পারছো? আর একটা হরমোন, সেটা হচ্ছে কোলিওসিস্টোকাইনিন। নামটা ফটাফট লাগছে তো? সবারই লাগে, তো আস্তে আস্তে খুব ইজি হয়ে যাবে, কোনো ভাববে। কোথা থেকে এই হরমোনটা গঠিত হয়? যেটা হচ্ছে তোমার ডিওডেনামের কোষ থেকে। এবং এরা অন্ত্রের মধ্যে যে পিত্ত নির্গমন এবং অগ্নাশয় থেকে যে এনজাইম ক্ষরণ হবে সেটাকে উদ্দীপিত করে দেয়। মানে ওই ডিওডেনামের মধ্যে কতটা অগ্নাশয় হ্রাস আসবে, কতটা পিত্ত আসবে, যেন সেটাকে কন্ট্রোল করছে। কোলিওসিস্টোকাইনিন কোথা থেকে গঠিত হলো? ডিওডেনামের কোষ থেকে। পুরো ছবিটা মাথায় আসছে তো তোমার, যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম? ছবিতে যেন ওই অংশগুলো মাথায় আসে। আর একটা হচ্ছে তোমার সিক্রেটিন। সিক্রেটিন অগ্নাশয় দ্বারা নিঃসরণকে উৎসাহিত করার জন্য ডিওডেনাম থেকে এই তোমার হরমোনটা গঠিত হয়। আর এরা রক্তের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, কারণ এটা হরমোন। তাহলে গ্যাস্ট্রিন, কোলিওসিস্টোকাইনিন and the secretin is the most important three hormones which take the very important role in the digestion process. তিনটে নাম তোমাকে মনে রাখতে হবে। ওকে, এবার দেখো, তুমি তো এই যে ঘুরতে গেছো, তুমি এখন 11-এ উঠে গেছো, বড় হয়ে গেছো, এবার ঘুরতে গিয়ে কি করেছো? ফুচকা খেয়ে নিয়েছো। ফুচকাটাকে গিলেই খেয়েছো, মুখ দিয়ে খেয়েছো, সে আর বলার কি আছে। এবার এই ফুচকাটা কি হচ্ছে তোমার? তোমার এই গ্রাস নালী, তারপর পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে আস্তে আস্তে তোমার নিচে নামছে, স্টোমাকের মধ্যে নামছে। তুমি ওই ফুচকার স্বাদ, যে ফুচকা খেলে এটা কতক্ষণ মনে রাখতে পারবে? যতক্ষণ তোমার এই মুখের মধ্যে আছে খাদ্য। তারপরে এখানে নেমে গেলে কি ফুচকা খেলে আর কি তোমার পেঁপে খেলে কি আলু খেলে কিছু বুঝতে পারবে, তাই না? এবার দেখো, ওই তুমি হাত দিয়ে বুঝতে পারবে না, কিন্তু যখন এই ফুচকাটা তোমার ভাবো এই খাদ্য নালীর মধ্যে না একটু ড্যান্স করতে করতে নামছে, মানে আনন্দে নামছে। হ্যাঁ, মানে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে বেশ কি করতে করতে নামছে, একটা ওয়েভ লাইক মুভমেন্ট করতে করতে নামছে। এটাকে আমরা বলছি পেরিস্টালসিস মুভমেন্ট। মানে অন্ত্রের পুরো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে যে নালীটা আছে তার মধ্যে দিয়ে খাদ্যবস্তুগুলো সাধারণত এইভাবেই যায়। আর ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যবস্তুগুলো না নিয়মিত দূরত্বে একটা সংকোচন প্রসারণ হয়, মানে কিছুটা গেল, মানে এইরকম এরকম 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 এরকম। বুঝতে পারছো কিরকম হচ্ছে? মানে একটুখানি গেল,
আবার একটুখানি গেল, আবার একটুখানি গেল, এইভাবে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে, এটাকে খন্ডি ভবন বলি। পেরিস্টালসিস এই প্রসেসটা খাদ্য নালীর মধ্যে হচ্ছে, এখানে খাদ্যটা একটু 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 করে চলে যাচ্ছে। ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যটা একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ ওটাই হচ্ছে খাদ্যের লাস্ট একটা জায়গা যেখানে তোমাকে পরিপাক হতে পারে। কারণ ক্ষুদ্রান্তের পর তো আর পরিপাক হওয়ার জায়গা নেই, ওটা বহিষ্করণ হয়ে যাবে। এই যে তোমরা ক্লাস 11-12 আছো, একদম লাস্ট ওই ক্ষুদ্রান্তের জায়গায় আছো। যদি না পড়াশোনা করো কি হবে, একদম বহিষ্করণ হয়ে যাবে। কোথা থেকে? এডুকেশনাল জগৎ থেকে। এখানটা খুব আস্তে আস্তে যেতে হবে, কিন্তু একদম খুব ভালো করে যেতে হবে। তোমাদের লাইফের সঙ্গে কত মিল থাকে। তোমাদের এবার একটা 5 মার্কস এর কোশ্চেন বলছি। অলরেডি একাদশ শ্রেণীর বোর্ড এক্সামে কোনো এক বছর এসেও ছিল। কোশ্চেনটা ছিল কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতির ব্যাখ্যা। 5 মার্কস এর কোশ্চেন, একদম পুরো এই চারটা লিখতে হবে, অন্য কিছু একটু ইন্ট্রোডাকশন লিখে দিতে পারো, সংজ্ঞা যেরকম আমি দেখালাম তোমার ওই দিদিটার সংজ্ঞা, তাই না? তারপরে পদ্ধতি, সেখানে তুমি এইভাবে দেখো। এখানে প্রথম তোমাকে মেনশন করতে হবে কি, তোমার মুখ বিবর। মুখ বিবরে পরিপাক, পাকস্থলিতে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক। মুখ বিবরে লালা রসের মাধ্যমে, পাকস্থলিতে পাক রসের মাধ্যমে, ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসের মাধ্যমে। এবার দেখো, তোমার যদি সময় কম থাকে তুমি না এই পয়েন্টগুলোকে এইভাবে লিখো না, তুমি একদম ডাইরেক্ট এই পয়েন্টটা লিখো, বিক্রিয়া এবং বিক্রিয়ালব্ধ পদার্থ। কারণ আমি এই জিনিসটাই এখানে লিখছি, অত সময় নেই লেখবার জন্য পরীক্ষার হলে। সেজন্য আমরা দেখো কি লিখছি, শ্বেতসার বা গ্লাইকোজেন। তুমি একটা লেখো, কোনো অসুবিধা নেই, শ্বেতসার লেখো শুধু। টায়ালিন উৎসেচকের উপস্থিতিতে মল্টোজ, আইসোমল্টোজে এবং কিছু ডেক্সট্রিনে ভেঙে যায়, এবং মল্টোজ কিছু পরিমাণে বা সামান্য কিছু মল্টোজ মল্টেজ নামক উৎসেচকের সহায়তায় গ্লুকোজ আর গ্লুকোজে ভেঙে যায়। তাহলে বুঝতে পারলে আমরা অ্যানসারটা কিভাবে লিখছি। এই পুরো এইটা মুখবিবর লিখলে, লালা রস লিখলে, তারপর এরকম পুরো রিঅ্যাকশনটা লিখবে। ওকে, তারপর তুমি চলে এসো পাকস্থলী। পাকস্থলীতে পাকরস, তার মধ্যে অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না, মানে কার্বোহাইড্রেট পরিপাককারী মেন যে উৎসেচক সেটা এখানে নেই, HCl থাকে। সেটা কিছু পরিমাণ ওই সুক্রোজকে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভেঙে দিতে সহায়তা করে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় রস আছে, আর একটা কি রস, আন্ত্রিক রস। তারা দুজনেই কিন্তু তোমার কার্বোহাইড্রেট পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখো, অগ্নাশয়ের অ্যামাইলেজ, যেটা ওই শ্বেতসার বা গ্লাইকোজেনকে ওই মল্টোজ আইসোমল্টোজ ওই আগের রিঅ্যাকশন লিখলে ঠিক সেই রিঅ্যাকশনটাই হচ্ছে। দেখো শুধু এখানে উৎসেচকের নামটা একটু অন্য হয়ে যাচ্ছে, অগ্নাশয় থেকে আসছে বলে অগ্নাশয়ী অ্যামাইলেজ, আর শ্বেতসার আন্ত্রিক রস থেকে আসছে বলে আন্ত্রিক অ্যামাইলেজ। সেই ব্যাপারটা কি, ব্যাপারটা শক্ত নয়, কিন্তু বুদ্ধি বুদ্ধি লাগাতে হবে। ক্লিয়ার? এবার একটু আন্ত্রিক রসটাকে দেখো। আন্ত্রিক রস অন্ত্র থেকে বের হচ্ছে, তার মধ্যে কি কি উৎসেচক আছে, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। তুমি তো এগুলো লিখবে না, তুমি তো শুধু এইটা লিখবে, তাই না? এখানে কি হচ্ছে, আইসোমল্টোজ, আইসোমল্টেজ উৎসেচকে একটা জিনিস দেখতে পাচ্ছ, সাবস্ট্রেট বা বিক্রিয়কের উপর যে উৎসেচকগুলো কাজ করছে তারা অনেকটা বিক্রিয়কের নামের সঙ্গেই মিল আছে। আইসোমল্টোজ, তার উৎসেচক আইসোমল্টেজ, কিসে ভাগে দিচ্ছে, ডেক্সট্রিন আর গ্লুকোজে। মল্টোজ কে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, সুক্রোজ কে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ল্যাকটোজ কে ঠিক একভাবে অ্যারো দিয়ে মাথায় রাখো উৎসেচকগুলো লিখতে হবে। তাহলে এই হয়ে গেল তোমার কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি। 5 মার্কসের কোশ্চেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাইট? কারো ডাউট থাকলে বলতে পারো। কারো ডাউট নেই তো?
ক্লিয়ার? সৌমি, বিনায়ক, রঞ্জনা, প্রিয়াঙ্কা, মমিতা, সুস্মিত, সোহানা, কনিষ্ক, সোহম এটসেট্রা। ঠিক এইভাবে কিন্তু তোমাকে তৈরি করতে হবে, রাইট? ওকে, এবার তাহলে আমরা কার্বোহাইড্রেটের পর আমরা যাই, কার্বোহাইড্রেটের পর প্রোটিনের পরিপাক। দেখো এটাও তোমাকে একটা 5 মার্কসের কোশ্চেন, ঠিক একইভাবে লিখবো, কিন্তু এখানে উৎসেচক একটু ব্যাপারগুলো অন্য অন্য আসবে। তাহলে আমরা কিভাবে লিখবো কোশ্চেনটা? প্রথমে একটা সংজ্ঞা দিয়ে দেব প্রোটিনের পরিপাক, তারপর আমরা প্রথম লিখবো মুখবিবর। তুমি একটা লিখে দেবে মুখবিবর। মুখবিবরের মধ্যে কোনো প্রোটিওলাইটিক উৎসেচক না থাকার কারণে আমাদের মুখগহ্বরে প্রোটিন ডাইজেশন হয় না, রাইট? এটা এক লাইনে লিখে দিও। তারপর তুমি পাকস্থলী চলে এসো। পাকস্থলী থেকে পাক রস নিঃসৃত হচ্ছে, তাহলে আমরা এটাও লিখবো না, আমরা এটাও লিখবো না, আমরা শুধু লিখবো এই পয়েন্টটা। এই পাকস্থলী থেকে যে পাক রস নিঃসৃত হচ্ছে সেটা প্রোটিনের উপর রিঅ্যাক্ট করছে, পেপসিন পেপটোনে কনভার্ট করছে, কিছু কেসিন মানে দুগ্ধ প্রোটিনকে প্যারাকেসিন, তারপর ক্যালসিয়াম প্যারাকেসিনে কনভার্ট করে। এই দুটো লেখো তো, এইটা না লিখলেও চলবে। আর অগ্নাশয় রস থেকে তোমার প্রোটিন বা পেপটোনকে ভাঙতে চলে আসে ট্রিপসিন, পলিপেপটাইডে ভেঙে দেয়, কেসিন যেটা প্যারাকেসিনে ভেঙে দেয়, কোলাজেন যেটা কোলাজিনেজ যেটা ক্ষুদ্র পেপটাইডে ভেঙে দেয়। তুমি এই তিনটে পয়েন্ট লিখো, এনাফ বলো তো। এরপর দেখো আন্ত্রিক রস, আন্ত্রিক রসের মধ্যে দীর্ঘ অনেক শৃঙ্খল যুক্ত পলিপেপটাইড, মানে যেখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, তারা ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায়। এই যে ট্রাইপেপটাইড, দেখো ডাইপেপটাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইডটা অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায়। ফাইনালি অ্যামাইনো অ্যাসিডে ভাঙলে তবেই সেটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে এইভাবে উৎসেচকের নামগুলো দেখো, টাইপেপটাইড, উৎসেচকের নাম কি হলো? টাইপেপটাইডেস। ডাইপেপটাইড হলে কি হবে? ডাইপেপটাইডেস। এইভাবে মনে রাখবে। ফ্যাটের পরিপাকটা এবার হচ্ছে আরেকটা কোশ্চেন, ফ্যাটের পরিপাক বর্ণনা করো। সেখানে দেখো উপগহ্বরে এখানেও কোনো হয় না। পাকস্থলীর পাকরসের মধ্যে কিছু ফ্যাটের অপলব্ধ থাকে, যেটা পাকরসের সহায়তায় এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের তৈরি হয়। কিন্তু মেন অগ্নাশয় রসের মধ্যে দেখো ফ্যাটের অপদ্রব্য যেটা স্টিয়াক্সিনের সহায়তায় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে, বা লেসিথিন এবং সেফালিন জাতীয় কিছু পদার্থ আছে যেটা ফসফোলাইপেজের সহায়তায় ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আর আন্ত্রিক লাইপেজ শুধুমাত্র মনে রাখবে যার মধ্যে ফ্যাটের অপদ্রব্য আন্ত্রিক রসের লাইপেজের সহায়তায় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করে দিচ্ছে। মানে প্রোটিনকে ব্রেকডাউন করতে আমাদের যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হলো, কার্বোহাইড্রেটকে পরিপাক করে যেমন আমাদের গ্লুকোজ বা মনোস্যাকারাইড তৈরি করতে হলো, ঠিক ফ্যাটকে পরিপাক করে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করব, তখনই সেটা আমাদের রক্তের মধ্যে শ্বসন ঘটবে। তাহলে এই পার্টে আমরা তোমাদের সাথে কি ডিসকাস করলাম? সেটা হচ্ছে আমাদের তিনটে লং কোশ্চেন ডিসকাস করলাম। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি, প্রোটিন পরিপাক পদ্ধতি, ফ্যাট পরিপাক পদ্ধতি। এই তিনটে কিন্তু তোমার হোমওয়ার্কের কোশ্চেনও আমি তোমাকে দিয়ে দিলাম, সেটা আমাকে তুমি লিখেও পাঠাতে হবে আমাকে। ওকে, আমি একটা নতুন লিংক তোমাকে পাঠাচ্ছি এখন, সেটা জয়েন করো। আমরা পরের পার্টটাও আজকে তোমার সাথে ডিসকাস করব।